হ্যালো এভরিওয়ান, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি মুজাসিম আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকের আমাদের টপিক অফ ডিসকাশন হলো ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স, যেটাকে বলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে বোঝার ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা আমাদের সবচেয়ে বেশি পরিচিত যে সায়েন্টিস্ট আইনস্টাইন, সে বলেছে যে নিউটন যেমন বলেছে যে আমাদের নিউটন অ্যান্ড গ্যালিলিও ওদের ফর্মুলা অনুযায়ী আমরা যেরকম ধরে নিয়েছি যে আমাদের ম্যাস বা ভর, গতি, এইসব সব কিছু অ্যাবসোলিউট জিনিস। তো আইনস্টাইন এটার সাথে ডিফার করে। তো সে বলেছে কোনো কিছু এগুলো অ্যাবসোলিউট না। তার মতে হচ্ছে শুধু আলোর গতি হচ্ছে অ্যাবসোলিউট একটা জিনিস বা পরম জিনিস, বাকি সব কিছুই হচ্ছে কোনো একটা রেফারেন্সের সাথে বিবেচনা করা হয়। তো এখন রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো জিনিসটা কী? আমরা যদি এখানে বলি যে এই পয়েন্টটাকে ডিফাইন করো, যে মানে এই পয়েন্টের অবস্থাটা যদি বোঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু একটা ধরে নিতে হবে। আইদার একটা লাইন ধরে নিব যে এখান থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে এতখানি, অথবা আর একটা লাইন ধরে নিতে পারি এরকম কিছু, বা আর একটা কোনো পয়েন্ট ধরে নিতে পারি যেটা সাপেক্ষে আমরা বলতে পারি যে এই পয়েন্ট থেকে এই ডিরেকশানে এতখানি দূরত্বে এই পয়েন্টটি আছে। তো এই যে আমরা কোনো একটা কিছুর পজিশনকে আমরা ডিফাইন করতেই পারি না কিন্তু অন্য কোনো একটা কিছু সাপেক্ষ ছাড়া। তো এই যে যার সাপেক্ষে বলছি, এইটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। তো জেনারেলি আমরা ম্যাথমেটিক্যাল দিকে যখন যাই, তো সেক্ষেত্রে আমাদের আইদার দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক কোনো একটা লাগে, যেমন কোঅর্ডিনেট সিস্টেম আর কি। আমরা যেরকম বলি যে এক্স আর ওয়াই অক্ষ অথবা এক্স ওয়াই জেড অক্ষ। তো আমরা যে কোঅর্ডিনেট এক্সেসের মধ্যে এটাকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তো এই যে একটা পয়েন্টকে আমরা বলি যে স্থানাঙ্ক কত, তো আমরা এখানে বলি না যে এক্স ওয়াই জেড। তো এই যে স্থানাঙ্কটা আমরা বললাম, এটা কিসের রেসপেক্টে? এই যে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে ধরলাম, এইটার অরিজিনের রেসপেক্টে আমরা বললাম যে কোন কোন ডিরেকশানে কতখানি সে আসছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া ফ্রেম অফ রেফারেন্সের। তারপরে যদি আরেকটু সামনে আগাই, ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হয়। একটাকে বলা হয় হচ্ছে জড়, আর আরেকটা হচ্ছে অজড়। তো ইংলিশে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো জড় বিষয়টা যেটা, একটাই ফ্যাক্টর খালি ডিফারেন্ট অজড়ের থেকে, যে এখানে কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণের ভ্যালুটা জিরো। অথবা আমরা যদি এক্স দিয়ে ডিনোট করে থাকি আমাদের ডিস্টেন্সটাকে বা দূরত্বটাকে, তো সেটার সেকেন্ড ডিগ্রি ডেরিভেটিভটা জিরো আসবে টাইমের রেসপেক্টে অবভিয়াসলি। তো জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি আমরা একটু বলি, যে এখানে হচ্ছে আইদার অবজেক্টসগুলো একদম স্থির আছে অথবা একটা কনস্ট্যান্ট গতিতে চলছে, কনস্ট্যান্ট গতি বা ভেলোসিটিতে চলছে। আর অজড়র ক্ষেত্রে আসলে সেখানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটাই একটা মুভমেন্টের মধ্যে থাকে, তো সেটার মধ্যে একটা ত্বরণ থাকে। আচ্ছা, তো আমরা যদি একটা সাধারণ ইয়ের দিকে যাই, যে আমরা প্রাইমারি জিনিস যেটা করব সেটা হলো দুই ধরনের ট্রান্সফরমেশন আছে। যে একটা জড় বা একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে যদি আমরা আর একটা ফ্রেম অফ রেফারেন্সে শিফট করতে চাই, তো যে কোনো কিছুই, তো মানে আমি যদি বলি এখানে একটা অবজেক্ট আছে, তো এটা তো এইটার অরিজিন বা এইটার মানে এখান থেকে একটা মাপ হতে পারে, আবার সিমিলারলি এই ফ্রেম অফ রেফারেন্সের অরিজিন থেকে আরেকটা মাপ হতে পারে। তো এই যে একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেকটা ফ্রেম অফ রেফারেন্সে যে আমরা ট্রান্সফার করব আমাদের মানে ইকুয়েশনসগুলো, বা যেটাই আর কি ওই পার্টিকেলটাকে ডিফাইন করছে, তো সেইটার হচ্ছে ট্রান্সফরমেশনের দুই ধরনের মাধ্যম আছে। তো প্রথমটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা
ধরে নেই যে আমাদের টাইম যদি ডিনোট করি টি দিয়ে, এই ফ্রেম অফ রেফারেন্সে চিন্তা করলাম শুধু এই ফ্রেম অফ রেফারেন্সটা আছে আমাদের এখন। তো এই টাইম দিয়ে, টাইম এটাতে যদি টি ধরি আর এটাতে যদি টি প্রাইম ধরি, মানে জাস্ট যেহেতু ভিন্ন ফ্রেম অফ রেফারেন্স আমরা বললাম একটু ভিন্ন, তো এখানে ধরা হয় যে সময়টা পরম একটা জিনিস ধরা হয়, তো সময়ের কোনো পরিবর্তন হয় না। এটা হলো আমাদের গ্যালিলিও বলে গিয়েছে। তো এখন টাইমটাকে কনস্ট্যান্ট বা ধ্রুব ধরে আমরা এখান থেকে এই পার্টিকেলের যে সম্পর্কটা, সেটাকে এই দুইটা ফ্রেম অফ রেফারেন্সকে আমরা কানেক্ট করার চেষ্টা করি। এই যে কানেক্ট করি যেভাবে, এইটার ভ্যারিয়েবলস এবং এটার ভ্যারিয়েবলস ইউজ করে, এটাই হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা। আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের কিছু লিমিটেশনস থাকে, ওই লিমিটেশনসটা ওভারকাম করার জন্য আমাদের সেকেন্ড টাইপ অফ ট্রান্সফরমেশনটা আছে, সেটা হলো লরেন্স ট্রান্সফরমেশন। আচ্ছা, আমরা যদি ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আরেকটু বেসিক লেভেলে যাই, যে কী কী ক্ষেত্রে আমরা যে এই যে প্রসঙ্গ কাঠামোটা বলছি, তো এটা আসলে বাস্তব জীবনে মানে বুঝতে কীরকম হবে। তো এখন আমরা মনে করি যে একটা বাস, হ্যাঁ, এই বাসের মধ্যে একটা বল নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তো এই বাসটা এদিকে একটা ভেলোসিটিতে আগাচ্ছে, একটা গতিতে সে আগাচ্ছে। তো বাসের মধ্যে মনে করলাম আমি হচ্ছে বাসের ভেতরে। তো বাসের ভেতরে যদি আমি দাঁড়ায় থেকে বলটাকে উপরে ছুঁড়ি, মানে সিম্পলি মার্কারটাকে যেভাবে ছুড়লাম এইভাবে উপরে ছুঁড়ি, তো সেটা আমার হাতে এসে ফেরত আসবে। কারণ কথা হলো, আমি যদি বাসের ভেতর থেকে আমি কি বলবো তাহলে, যে বলটার যে মানে মোশনটা, মানে ভেলোসিটি, যেটা এটা কোন দিকে হবে, শুধু উপর দিকে হবে, কারণ এটা তো শুধু উপর দিকে যাচ্ছে, গিয়ে আমার হাতেই ফেরত এসে পড়ছে। তো আমি বাসের ভিতরে আমি এবং যত যাত্রী আছে তাদের কাছে তো জিনিসটা সে একইভাবে মনে হবে। কিন্তু বাসের বাইরে কেউ যদি দাঁড়ায় থেকে বলটাকে অবজার্ভ করে, বলটাকে লক্ষ্য করে, বাসের ভিতরে কি হচ্ছে, বলটা এখান থেকে উপরে উঠছে, আবার ফেরত এসে নিচে আসছে, এই একই জায়গায় ফেরত আসছে। কিন্তু বাহির থেকে যদি চিন্তা করি, আমি যদি বলি যে টি টাইমে আমি বাসটাকে ছাড়া আঁকি, এবার বলটা এখানে আছে, তো এখন বলটা যে এখান থেকে উপরে উঠে আবার ফেরত আসলো এই জায়গাটায়, মনে করো টি সময়ে বলটা উপরে ছোড়া হলো, আর টি প্রাইম সময়ে বলটা আবার একই হাতে এসে ফেরত আসলো। তো টি সময়ে এবং টি প্রাইম সময়ে এই যে সময়ের যে ব্যবধানটা হলো, এই বাসটাকে একটা গতিতে যাচ্ছিল না? তো তাহলে এই সময়টাতে এই ভিটি, এই ডিস্টেন্সটুকু কাভার করবে না বাসটা? আমি যদি এটাকে ভিটি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে এইটুক ডিস্টেন্স কাভার করার কথা বাসটার। তাহলে আমার কথা হলো, আমি যদি বাসের ভেতরে থাকি, তাহলে আমি কি দেখছি, যে বলটা আমি উপরে মারলাম, সোজা উপরে উঠলো, হাতে ফেরত আসলো। তাহলে এখন আমি যদি বলি আমার হাতটা হচ্ছে এই পয়েন্টে আছে, আমি এটা উপরে মারলাম এবং ফেরত এসে আমার হাতে পড়লো, কিন্তু আমি তো বাসের ভেতরে। তো বাসটা যে এই সময়, এই যে তোমার টাইম ডিফারেন্সে যে আগালো, এইটা হলো আমার এই যে এই সময়টুক, যদি মনে করো এটা হচ্ছে আর কি 5 সেকেন্ডে, এটা হচ্ছে 7 সেকেন্ডে, তো 2 সেকেন্ডে যতটুকু আগালো আর কি, যে ডিস্টেন্সটুকু গেল, তো আমার হাতটা তো এই পজিশন থেকে এই পজিশনে চলে আসছে। তাহলে চিন্তা করি, বলটা যে আমি সোজা উপরে মারলাম, তাহলে এখন বলটা যদি শুধু উপরে গিয়ে ফেরত আসতো, তাহলে কি বলের জায়গায় আমার হাতটা থাকার কথা না? তো পিছিয়ে পড়ে যাওয়ার কথা না, কিন্তু আমার তো হাতেই পড়ছে। তাহলে জিনিসটা কি হয়, এটার মোশনটা এমনভাবে হয় যেন ফেরত এসে আমার হাতে পড়বে। এটা কিন্তু একটা বাইরের অবজারভারের জন্য, যে বাসের ভেতরে দেখতে পাচ্ছে যে কাজটা হচ্ছে, তার কাছে মনে হচ্ছে জিনিসটা সামনে আগায় চলে যাচ্ছে, তো বলটাও এভাবে উপরে উঠে আবার হাতেই ব্যাক করলো। তো এখন আমি যদি ভেতরে থেকে থাকি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উপরে গিয়ে শুধু হাতে পড়ছে। তো এই মোশনটা যে হয় আমাদের বাসের মধ্যে যত যাত্রী আছে তাদের কাছে, এই মোশনটা হচ্ছে একদম একটা ইউনিফর্ম একটা ডিরেকশানে, যে সোজা উপরে মারলাম, সোজা নিচে পড়ে গেল, এটার কোনো হরিজন্টাল কোনো কম্পোনেন্ট নাই, কারণ সেটা তো সামনে যাচ্ছে না আমার রেসপেক্টে, আমি তো যেখানে আছি আমার হাতে এসে পড়ছে। তো আমি বাহির থেকে যদি কেউ দেখে জিনিসটা, তার কাছে মনে হবে যে এইটার একটা অ্যাঙ্গেলে মারা হলো, যেটা আর কি ক্যালকুলেট করা যাবে বাসের গতির সাথে নির্ভর করে। আর এইটার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল, আনুভূমিক আর কি। তো এই মোশনটা যেটা আমরা শুধু লিনিয়ার আপওয়ার্ড মোশন দেখি, সেই মোশনটা
বাহির থেকে দেখলে একটা প্রজেক্টাইল মোশনের মতো কাজ করবে, ব্রাশ আর কি। তো এইটা হচ্ছে বেসিক আইডিয়াটা, যে মানে কিভাবে আর কি ফ্রেম অফ রেফারেন্সে আমাদের একটা জিনিসকে একরকম মনে হয় আর অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে জিনিসটাকে ভিন্ন মনে হয়। এইটা হচ্ছে একটা সমগতিতে যাচ্ছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে আগাচ্ছে। তো এখান থেকে আমরা দেখলাম যে একটা শুধু ভার্টিক্যাল ভেলোসিটি কিভাবে একটা প্যারাবোলিক মোশনে রিপ্রেজেন্টেড হয় বা প্রাসের মতো করে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, আমরা এবার ফেরত আসি আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। তো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে বলে যে একটা প্রসঙ্গ কাঠামো এবং আর একটা প্রসঙ্গ কাঠামো থাকে, দুইটা থাকে, যেহেতু আমরা ট্রান্সফর্ম করবো এক জায়গার থেকে। তো বলে এখানে যে এই ফ্রেম অফ রেফারেন্স থেকে এই ফ্রেম অফ রেফারেন্সটা এক্স এক্সিস বরাবর একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগাচ্ছে, মানে তার ভেলোসিটি কোনো চেঞ্জ নাই। তো এই যেটা আগাচ্ছে, তো আমরা এটাকে বলি ভি ভেলোসিটিতে আগাচ্ছে। তো বাকি সব জিনিস, যেহেতু এটা আমার দ্বিতীয় ফ্রেম অফ রেফারেন্স, তো এটাকে আমি হচ্ছে সব কিছুকে প্রাইম দিয়ে ডিনোট করি। উল্টা দেখে ফেলছি। আচ্ছা, তো এইখানে একটা পার্টিকেল যদি ট্রাভেল করে, বা এখানকার যে আমার যে ডিস্টেন্সটা, আমরা এখন ইয়েতে চলে আসি। আচ্ছা, মাঝখানে একটা এক্সপেরিমেন্ট আছে, যে আমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যাওয়ার আগে বই যেটা আছে, মাইকেলসন মোরেল এক্সপেরিমেন্ট, এটা সম্পর্কে আমি একটু পরে বলবো, কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সাথে রিলেটেড আর কি জিনিসটা। তো এখানে যদি আমি এই পয়েন্ট থেকে, মানে ফার্স্ট ফ্রেম অফ রেফারেন্স যেটা আর কি স্থির আছে আমরা বলছি, আর এটা তো একটা চলমান, তো এই স্থির ফ্রেম অফ রেফারেন্স থেকে আমি যদি বলি এইটা একটা পয়েন্ট পি, তো সেটার কোঅর্ডিনেটগুলো আমি বলছি এক্স ওয়াই জেড। সিমিলারলি এই পয়েন্ট থেকে আমরা বলবো কি, যেহেতু সব কিছু আমরা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি, তো এটাকে বলা যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তো যেহেতু আমাদের গতিটা কি বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে উপর দিকে পার্টিকেলটা কতখানি আছে, এটা কি মানে কোনো চেঞ্জেস আসবে? এখানে তো চেঞ্জেস আসা পসিবল না, কারণ এটা তো মুভ করছে শুধু এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কোনোটাতেই কোনো চেঞ্জ আসবে না। তো আমরা এখান থেকে আগেই বলে নিতে পারি যে এখানকার ওয়াই প্রাইমের সমান জেড প্রাইমের সমান। আর সবার প্রথমে আমরা কি বলে নিয়েছিলাম, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সময়টাকে আমরা ধ্রুব ধরি, তো আসবে হচ্ছে টি ইকুয়াল টু টি প্রাইম। শুধু পরিবর্তন আসবে হচ্ছে এক্সের ক্ষেত্রে। তো এক্সটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এইটার থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স। তো এখান থেকে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এটা যদি বাদ দিয়ে দিই, সেটাই কি আমার এখান থেকে এটার এক্সের ভ্যালুটা হওয়ার কথা না? কারণ এটা তো ভেলোসিটিতে একটা যাচ্ছে। তো আমরা কি করব এখানে, আমরা সিম্পলি এইটা যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগাচ্ছে সামনে, তখন কোন টাইমটা ধরবো, দুইটা টাইমই তো সেম আমাদের কাছে, তো আমরা যে কোনো একটা টাইম ধরলেই হয়। তো আমরা বলি যে এইটার থেকে এইটার দূরত্বটা ভেলোসিটি ইনটু টাইম, এই যে ভেলোসিটি যেটাতে আগাচ্ছে এটার সাথে টাইমটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমাদের এইখান থেকে এটার দূরত্বটা কত দাঁড়াচ্ছে, এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি না? দেখা যাচ্ছে কি? আচ্ছা, তো এক্স প্রাইমের ভ্যালুটা হয়ে যায় এক্স মাইনাস ভিটি। এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে না, যেই দিকে মোশনে যাচ্ছে শুধু ওই একটা জিনিসেরই বদল আসবে। তো আর ওয়াই প্রাইমের দিকে জেড প্রাইমের দিকে আর তো কোনো বদল নাই এটার। তো এখন আমরা যদি বলি যে এই ফ্রেম অফ রেফারেন্সে দেখো, দুইটা ফ্রেম অফ রেফারেন্সকে কিন্তু আমরা কানেক্ট করে ফেললাম। এই যে এক্স প্রাইমটা কী হবে আর এক্সটা কি, একই একটা ইকুয়েশনের মধ্যে চলে আসলো, যেটা আর কি লিঙ্কড হচ্ছে আমাদের এই ভেলোসিটিটা দিয়ে। আচ্ছা, আমি ফ্রেম অফ রেফারেন্সগুলো মুছে ফেলে আমি জাস্ট ইকুয়েশনগুলো লিখি, কারণ ফার্দার কাজগুলো হচ্ছে ইকুয়েশনস নিয়ে। আচ্ছা, আমাদের অ্যাবসলিউট জিনিস কী কী ধরে নিয়েছিলাম, টি ইকুয়াল টু টি প্রাইম, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম অ্যান্ড জেড ইকুয়াল টু জেড প্রাইম।
আর এক্সের বেলায় কী পেলাম, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এই ভিটা কী ছিল, আমার চলমান কাঠামোর গতি। আচ্ছা, তো আমরা যদি এখন এখান থেকে বের করতে চাই যে ওই অবস্থাতে সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্স যেটা, ওইখানে এটার গতি কত হবে, তখন আমি যদি গতি বের করার নিয়ম কি, সিম্পলি জাস্ট ডিফারেন্সিয়েট করে দিই আমরা। তো ডি এক্স প্রাইম বাই ডিটি, টিটা তো সেম, তো এখানে আসে ডি এক্স ডিটি মাইনাস ডি ডিটি অফ ভিটি। আচ্ছা, তো এইটা কি, আমার প্রথম রেফারেন্স ফ্রেমের অনুযায়ী ভেলোসিটিটা না, ওই পার্টিকেলটা যদি চিন্তা করে দেখি ডিএক্স ডিটি, তাহলে আমরা লিখে দেবো হচ্ছে এটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে প্রথম ফ্রেম অফ রেফারেন্সটা যেটা ছিল সেটার রেসপেক্টে। আর পরের যে ডিফারেন্সিয়েশনটা, এটা কি হয়, এটা তো একটা ধ্রুবক না, কারণ সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ভিটা বাম পাশে চলে আসবে, আর ডিডিটি অফ টি কত হয়, 1 হয়, তাহলে এই ভেলোসিটিটা বাদ যাবে। তাহলে আমার সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী এটা আমার কি দাঁড়াচ্ছে, সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সের ভেলোসিটি। তো সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সের ভেলোসিটিটা হবে কীরকম, প্রথম যে স্থির যেটাকে আমরা ধরে নিলাম সেটার ভেলোসিটির থেকে আমরা সিম্পলি পরের যে কাঠামোটা আছে সেটার যে ইউনিফর্ম ভেলোসিটিতে আগাচ্ছে সেটা বাদ দিয়ে দিব। তো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন জাস্ট আইডিয়াটুক খালি এইটাই, যেহেতু আমরা সময়কে কনস্ট্যান্ট ধরছি। আচ্ছা, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের আবার কিছু সীমাবদ্ধতা আছে। তো একটা বলে যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুসারে এস এবং এস প্রাইম কোনটাকে বলছি আমরা, যে প্রাইম দিয়ে যেটাকে ধরলাম ফ্রেম অফ রেফারেন্সকে জাস্ট এস দিয়ে রিপ্রেজেন্ট করেছে। তো এস প্রাইম কাঠামো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অবশ্যই একই রূপ হবে, কিন্তু তড়িৎ চৌম্বকীয় সূত্রগুলোর ক্ষেত্রে এক কাঠামোর জন্য প্রযোজ্য সমীকরণগুলো অপর কাঠামোর প্রকাশ করতে গেলে ভিন্ন রূপ হয়। মানে আমরা জেনারেল যে আর কি নিউটনিয়ান যে ইকুয়েশনগুলো ইউজ করছে, এটা কি মানে কি নিউটনিয়ান বেসিক ইকুয়েশন নিউটন বলবিদ্যার। তো এই যে এস এই ভিটি ইয়াদে রিপ্রেজেন্ট করছে এস ইকুয়াল টু ভিটি। তো এই ইকুয়েশনসগুলোর গ্যালিলিয়ানের যখন আমরা মানে একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেকটা ফ্রেম অফ রেফারেন্সে শিফট করি, তখন এগুলোর কোনো চেঞ্জেস আসে না, তো এগুলো মানে অলরাইট আমরা ইউজ করতে পারি। বাট যখনই আর কি তড়িৎ চৌম্বকীয় আবেশের বিষয়টা আসে, তখন দেখা যায় যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অনুযায়ী যে তখন দেখা যায় যে জিনিসগুলো কাজ করছে না, হবে জিনিসটা বদলে যাচ্ছে। তো সেইটাকে ওভারকাম করার জন্য, মানে যেন শিফট আমরা করলে একই ইকুয়েশন আমরা যেন দুইটা ফ্রেম অফ রেফারেন্সে ইউজ করতে পারি, সেটার জন্য আমাদের দ্বিতীয় ধরনের ট্রান্সফরমেশনটা আসে, সেটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা কিছুটা লেংথি, আমরা আবার দুইটা ফ্রেম অফ রেফারেন্স আঁকবো। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কিন্তু আর কিছু নাই, ওই শুধু যেদিকে আর কি মোশনটা, ওই মোশনটা খালি যদি ওই ডিরেকশন অনুযায়ী কমায় দিতে হয়, দ্যাটস ইট, যদি ফ্রেম অফ রেফারেন্সটা ভেলোসিটি আমাদের জানা থাকে। আচ্ছা, সেম জিনিস একই কন্ডিশনস ধরবো আমরা। এইবারও আমরা বলে নিচ্ছি ভি ভেলোসিটিতে যাচ্ছে। লরেন্স ট্রান্সফরমেশনের বিষয়টা হচ্ছে আমরা এখানে টাইমকে কনস্ট্যান্ট ধরি না, একটাই ডিফারেন্স। তো টাইমকে কনস্ট্যান্ট না ধরে কাকে কনস্ট্যান্ট ধরি, ওই যে আইনস্টাইন বলে গেছে যে শুধু আলোর গতি হচ্ছে পরম, বাকি সব কিছু আপেক্ষিক। তো আমরা এখানে শুধু ওই আলোর গতিটাকে ধরে নিই যে ওইটা হচ্ছে আমাদের একমাত্র কনস্ট্যান্ট। তো ওইটার রেসপেক্টে, ওইটার উপরে বেস করে পুরো ট্রান্সফরমেশনটা আমরা করি। আচ্ছা, তো আমরা যদি সিমিলারলি এখানে একটা বলি পয়েন্ট পি, যেটার কোঅর্ডিনেটস আমরা এক্স ওয়াই জি দিয়ে দেখব। তারপরে আমরা আচ্ছা এখান থেকে একটা বলি ডিস্টেন্স, আর এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাই দিই। আচ্ছা, যেহেতু ভেলোসিটিটা আবার সেম বিষয়, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এই জন্য ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমাদের কোনো চেঞ্জেস আসছে না পজিশনাল, শুধু আসবে চেঞ্জ এক্স অক্ষ বরাবর। আচ্ছা,
এখন এই ফ্রেম অফ রেফারেন্সটা তো একটা গতিতে আছে, তো সিমিলারলি পার্টিকেলটাও একটা গতিতে আছে। তো আমরা যদি ফার্স্ট ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে আমরা ধরে নিচ্ছি যেটা একটা স্থির ফ্রেম অফ রেফারেন্স, তো সেইটা অনুযায়ী যদি এখান থেকে একটা জিনিস দেখা হয়, তাহলে এই ফ্রেমে টি টাইমে ওই পার্টিকেলটা এই পয়েন্টে পৌঁছাবে। যে পার্টিকেলটা স্টার্টিং পয়েন্টটা যেখানে হোক না কেন, ফ্রেম অফ রেফারেন্স তো কনস্ট্যান্টলি এগিয়ে যাচ্ছে। তো ধরে নিলাম আমরা 0 টাইম থেকে টি টাইম পরে হচ্ছে এই পার্টিকেলটা এখানে পৌঁছালো। তো পার্টিকেলটার ভেলোসিটিটাকে আমরা কী ধরবো? ভেলোসিটি ওই একটা মাত্র যেটা আমরা পরম ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট অথবা সি। তো আমরা এটার ডিস্টেন্সটাকে আমি যদি এখান থেকে বলি যে এখান থেকে ওইদিকে যাচ্ছে, আর এটাকে রিপ্রেজেন্ট করি আর দিয়ে, তাহলে সিম্পলি এটা কী হবে যে আর ইকুয়াল টু সি, যেহেতু লাইট যাচ্ছে ওখানে, লাইটের পার্টিকেল বলছি আমরা, সি ইন্টু টাইম। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, যে আর ইকুয়াল টু সিটি। তো এইটাকে, এই আর যেটা আছে সেটাকে আমরা একটা কোঅর্ডিনেট এক্সিসে কী দিয়ে রিপ্রেজেন্ট করি? যেহেতু এটা একটা পজিশনাল, তিনটা স্থানাঙ্ক, মানে স্থানাঙ্ক তো একটাই, তিনটা কোঅর্ডিনেটস আছে এটার। তো এই আরটাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি যখন আমরা 3 ডিমেনশনাল কিছুতে যাই? এক্স অক্ষর স্কোয়ার, ওয়াই অক্ষর মানের স্কোয়ার প্লাস জেড অক্ষর মানের স্কোয়ার, ঠিক কি দেখা যাচ্ছে? এইটা ইকুয়াল টু সিটি এবার, তাই না? কারণ আরটা তো আমাদের ওই রেডিয়াস ভেক্টর বলি আর কি, রেডিয়াস ভেক্টরের মান। তো সেটা হচ্ছে আমরা তিনটা কোঅর্ডিনেট এক্সিসে এদের দেখাই। আচ্ছা, আর এই সেম জিনিসটা, ও এখানে তো যেহেতু আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তো একই জিনিস আমরা এখানে আর প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করব। সিমিলারলি আমরা কি বলেছি যে টাইমটা আমাদের ডিফারেন্ট, এখানে টাইমটা আমরা পরম ধরছি না। তো ফার্স্ট ফ্রেম অফ রেফারেন্সের জন্য টাইম টি ধরে থাকি, তাহলে নর্মালভাবে আমরা এটাকে টি প্রাইম ধরে নিই। তো এইটার ক্ষেত্রে দূরত্বটা কত হবে? আর প্রাইম ইকুয়ালস টু লাইটের ভেলোসিটি তো পরম, ওটার তো কোনো চেঞ্জেস আমরা ধরছি না, সি ইন্টু টি প্রাইম। এইটা হচ্ছে আমাদের এই রেডিয়াস ভেক্টর দুইটা চেঞ্জের আর কি ইয়েটা আসছে। আচ্ছা, তো এটাকে মুছতে হবে, আমরা নিচেগুলো একটু মুছে দিই। ফ্রেম অফ রেফারেন্স এগুলোকে আমি মুছে দিই, হ্যাঁ? প্রবাবলি তোমরা দেখে ফেলে বুঝে নিয়েছো অলরেডি। সো আই জাস্ট গো অন উইথ দ্য ইকুয়েশনস নাও। সিটা থাকুক, অ্যাবসোলুট জিনিস। আচ্ছা, তো আমরা কি দেখলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু সিটি, তাই না? আচ্ছা, ওই যে আর যেটা আমরা বললাম, ও আচ্ছা একটা জিনিস একটু মনে ভুল লিখেছিলাম আমি, আর ইকুয়াল টু রুট হয় আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের, হ্যাঁ একটু ভুল লিখেছিলাম। তো ওই জিনিসটা হবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো শুরুতে কি ছিল? আর ইকুয়াল টু সিটি ছিল, তাহলে আর স্কোয়ার হলে হবে হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। মানে এই ফরম্যাটটা যদি আমরা এখন লিখি, এটার পাশে আমরা লিখতে পারবো সি স্কোয়ার টি স্কোয়ার। তো আমি যদি এখন এখান থেকে আরটাকে সরিয়ে ফেলি, কারণ যেহেতু আমি চাচ্ছি এক্স ওয়াই জেডের ভ্যালুর শিফটিংগুলো, তো এইখানে আমি এটাকে যদি এই পাশে আনি, এটা হলো 0। অ্যান্ড সিমিলারলি আমি যে ফার্স্ট ফ্রেম অফ রেফারেন্সে যেগুলো এক্স ওয়াই আর জেড আর টি দিয়ে করলাম, তো সেগুলো প্রত্যেকটাই সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সে গিয়ে জাস্ট প্রাইম বসে যায় না? তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো না? এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি তো কনস্ট্যান্ট, সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই। তো এখান থেকে এই দুইটাকে আমি ইকুয়াল লিখতে পারি, কারণ দুইটার ভ্যালুই তো 0 আসছে। এটা তো আর মানে আমার ফ্রেম অফ রেফারেন্স চিন্তা করার কিছু না, এটা তো আমার জাস্ট একটা নর্মাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তো এই দুইটাকে ইকুয়াল লিখলে আমরা উপর থেকে একটু মুছে দিই। বেশি এই পাশ থেকে লিখি।
স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এই প্রাইমের উপরে স্কোয়ারগুলো লিখে দিই, ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। আচ্ছা আমরা একটা শুরুতে একটা জিনিস বলে নিয়েছিলাম, মনে আছে, যে শুধু পরিবর্তনটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা কি ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর চেঞ্জেসগুলো যেহেতু নাই করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে নিতে পারি না যে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম। এখানে কিন্তু আর ওই টি এর বিষয়টা নাই, টিটা আলাদা আর এক্সটা তো আলাদা ছিলই আগের মতো, কারণ হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা ওদিকে যাচ্ছে। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম আর জেড ইকুয়াল টু জেড প্রাইম হয় যদি, তাহলে ওয়াই আর ওয়াই প্রাইমকে আমরা দুই পাশ থেকে কেটে দিতে পারবো না, এবং সিমিলারলি জেড স্কোয়ারটার জেড প্রাইম স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে শুধু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। তাহলে থাকে মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। আচ্ছা এইটা সলভ করার জন্য আমরা এই যে এক্স প্রাইম আর এক্সের মধ্যে একটা রিলেশন ধরে নেই। তো এটা কিভাবে ধরি, যেহেতু আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি দেখেছি যে এক্স প্রাইমের ভ্যালুটা কি এসেছিল, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি না। তো আমরা ধরে নিই যে এইটারকে যদি আমি যে কোনো একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, তো এইটা তো মানে কেন ধরেছিলাম, এখানে তো আমরা টাইমটা কনস্ট্যান্ট ধরছিলাম যেন আমি ডিরেক্টলি ধরে ফেলতে পারলাম এটা। বাট এখানে আমরা বলবো কি যে ওই যে ডিফারেন্সটা যে দূরে যে চলে যাচ্ছে, ভি ভেলোসিটিতে দূরে চলে যাচ্ছিল, তো সেক্ষেত্রে অ্যাপারেন্টলি তো দেখে তো মনে হবেই যে জিনিসটা চেঞ্জটা এরকম। বাট এটাকে আমরা একদম এক্স্যাক্টলি এটা না ধরে আমরা বলি যে এক্স প্রাইমটা হচ্ছে প্রপোর্শনাল এক্স মাইনাস ভিটি। তো এইটাকে আমরা ইকুয়েশন হিসেবে লেখার জন্য একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি দিই, সেটাকে আমরা কে ধরে বলি এক্স মাইনাস ভিটি। ওই একটা জিনিসেরই একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি লাগা যায়, আমরা বলি যে এইটার থেকে প্রপোর্শনাল যেহেতু, তো এই জন্য আমরা এই জিনিসটাকে অ্যাড করি। তো সিমিলারলি আমরা টাইমের ক্ষেত্রে একটা এরকম একটি ইকুয়েশন ধরি যে দুইটাকে রিলেট করার জন্য, যে টি প্রাইম, আচ্ছা তো এক্স প্রাইমটা দেই নাই, টি প্রাইম এ ইন্টু টি মাইনাস বিএক্স। তো এই যে দুইটা ইকুয়েশন পাই আমরা, এইখান থেকে আমাদের কয়েকটা স্টেপের কাজ আছে, প্রসেসটা মানে ভালোই লেংদি। তো এখানে আমরা ফার্স্টে আর কি এই ইকুয়েশানে আমরা এগুলো রিপ্লেস করে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারগুলোকে ভাঙাই, তারপরে আমরা হচ্ছে দুই পাশে এই যে ভ্যারিয়েবল যেগুলো আছে আমাদের, যে এক্স প্রাইম আর এক্স, টি আর টি প্রাইম, আমরা তো এক্স প্রাইমটাকে কী করি এক্স এর রেসপেক্টে লিখে দিই, টি প্রাইমটাকে টি এর রেসপেক্টে লিখছি, অন্যগুলোকে ধ্রুবক ধরছি আমরা। তো যখন লিখে দিই তারপরে এক্স এপাশেও এক্স স্কোয়ার থাকে, টি স্কোয়ার থাকে, তো এক্স প্রাইমের জায়গায় তো হচ্ছে টি চলে আসে, টি এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, এক্সের উপরে তো স্কোয়ারটা বসার কারণে এক্স স্কোয়ার থাকে, টি স্কোয়ার থাকে। সিমিলারলি এটা ভেঙে গিয়েও এক্স স্কোয়ার টি স্কোয়ার থাকে। তারপরে হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবল মানে পাওয়ার সেম থাকলে আমরা যে মানে কোএফিশিয়েন্টগুলোকে ইকুয়েট করি, ওই হিসেবে আমাদের আর কি তারপরে লাস্টে কে, এ এবং বি এই তিনটা কনস্ট্যান্টের ভ্যালু বের করি আর কি, মানে এক্স আর টি এর আর কি উপরে ডিপেন্ড করে, কারণ এক্স প্রাইম আর টি প্রাইমের এটা তো তখন ওভাবে থাকছে না। তো আমরা ডিরেক্টলি ইয়েতে যাই, আমরা জাস্ট ওই ভ্যালুগুলো মানে কীভাবে কী লেংদি প্রসেসে আসে ওটাতে না যেয়ে আমরা কে, এ আর বি এর ভ্যালুটাকে লিখে দিই, তাহলে একটু কম টাইম কনজিউমিং হবে। কে আবার ভ্যালুটা আসে হচ্ছে এ এর সমান, এবং এই ফ্যাক্টরটার ভ্যালুটা হচ্ছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। প্রাইমটাকে সরাই দিই, আর বি এর ভ্যালুটা আসে হচ্ছে ভি বাই সি স্কোয়ার। এই দুইটা আমার যারা জানতে চাও এই জিনিসটা বইয়ে একদম মানে এলাবোরেট করে আর কি ডেরিভেশনটা দেওয়া আছে, এটা শুধু বেশি টাইম কনজিউমিং হবে। তো এই দুইটা আমরা ভ্যালু পাই। তারপরে হচ্ছে
এগুলোকে জাস্ট আমরা রিপ্লেস করে দিই, আমাদের ওই যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্সের সাথে যা ছিল ওটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দিই, দিয়ে আমাদের এক্স প্রাইমের ভ্যালুটা আসে হচ্ছে এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার ই স্কোয়ার বাই সি স্কোয়ার্ড। এটা হচ্ছে আমার এক্স প্রাইমের ভ্যালু। আমরা কি জানি, ওয়াই প্রাইম তো ওয়াইয়েরই সমান, জেড প্রাইম তো জেডেরই সমান, কারণ আমরা বলেছি যে কোনো চেঞ্জেস আসছে না অন্য অক্ষ বরাবর। তাই আবার ডিফারেন্সটা আসে খালি আরেকটা কিসে, ওই যে টি এর যেটা ছিল, তো টি প্রাইমের ভ্যালুটা আসে, আচ্ছা এটা জায়গা কম হয়ে যাচ্ছে নাকি, টি প্রাইম ইকুয়ালস টু টি মাইনাস এক্স বাই সি স্কোয়ার minus vx by c squared minus v squared by c squared। আচ্ছা, এইটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এইটা হলো আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনের যে চেঞ্জেস যেগুলোর উপরে আসে সেগুলো হচ্ছে এই দুইটা জিনিস। আচ্ছা, এই যে লরেন্স ট্রান্সফরমেশন আমরা করলাম, এই জিনিসটাকে জাস্ট আমরা যে এক্স প্রাইম ইকুয়াল টু লিখছি আবার টি প্রাইম ইকুয়াল টু লিখছি, এই জিনিসটাকে জাস্ট ঘুরায় লেখে যে এক্স ইকুয়াল টু, মানে আমরা প্রথম ফ্রেম অফ রেফারেন্সের ভ্যালুটাকে আমরা এক্সপ্রেস করতে চাই সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সের ভ্যালু দিয়ে। তো এক্স ইকুয়াল টু কী হবে, এইটাকে বলা হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। মানে সিম্পল, যেহেতু এটাকে লরেন্স বলছে তো এইটার মানে ক্রস মাল্টিপ্লাই সব করে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন বের করে, সেই ভ্যালুগুলো লিখে দিই। এখানে মনে হয় জায়গা হবে না, তো আমরা এটাকে মুছে দিই। এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম একটা জিনিস খেয়াল রাখবে যে এই রিলেটিভিটির মধ্যে এই ফ্যাক্টরটা হচ্ছে সবচেয়ে কমন জিনিস, মানে এইটাই হচ্ছে আমার রিলেটিভিটির ফ্যাক্টরটা। তো আইদার তুমি মাল্টিপ্লাই করবা কোনো একটা কিছু বের করার জন্য, আর ডিভাইড করে দিব ওই ফ্যাক্টরের সাথে। তো এক্স আর ওয়াই, তো ওয়াই প্রাইমের সময় জেড প্রাইমের সময় তো ওইসব আর লিখলাম না। তো টি এরটা একটু ভিন্ন আসে, এটা আসে হচ্ছে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার্ড, সেম ফ্যাক্টর। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনের ফর্মুলাগুলো। আমি যে সেমনি আইএলটি লিখলাম, ইট ডাজন্ট রিয়েলি সে আইএলটি ইন দ্য বুকস। তো যাই হোক, এই যে আমাদের ট্রান্সফরমেশনগুলো করলাম টাইমটাকে রিলেটিভ ধরে, তো সেই ক্ষেত্রে এখন কিছু কিছু বেসিক চেঞ্জেস আছে, যেমন থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে। তো এটা প্রবলি সবাই শুনে আসছো যে তিনটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে, বাট এটার আবার একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা হলো যদি কোনো একটা পার্টিকেল যেটা ট্রাভেল করছে সেটার ভেলোসিটিটা যদি লাইটের ভেলোসিটির সাথে কম্পেয়ারেবল হয়, মানে কাছাকাছি হয়। এখন যদি আমরা বলি যে একটা পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তো সেটা তো লাইটের ভেলোসিটির সাথে কম্পেয়ারেবল না। লাইটের ভেলোসিটি কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি মানে রিলেটিভিটির যে ফ্যাক্টরটা আছে ওটাতে যদি আমরা যাই, তাহলে ভ্যালুটা কীরকম আসে দেখো তো ফ্যাক্টরের। এখানে কি ভি স্কোয়ার, তো 20 স্কোয়ার ডিভাইডেড বাই 3 × 10⁸ হোল স্কোয়ার। মানে এটা একবার একটু ক্যালকুলেটরে করে দেখো যে এই ভ্যালুটা আসলে কত মিনিমাম একটা ভ্যালু আসে, মানে যেটা আসলে আমরা ধরে নেই যে এত মাইনিউট চেঞ্জ যেটাকে আমরা কনসিডার করি না। তো কি হবে, কম্পেয়ারেবল ভ্যালুটা কখন আসবে, যদি আমরা বলি এটার ভেলোসিটি হচ্ছে 2 × 10⁵, অনেক ছোট হয়ে যায় 7, 10⁻, এটা থেকে এটা এরকম আসলে তাও একটা কাছাকাছি যেহেতু আসে, সেই ক্ষেত্রে আমরা এই ফ্যাক্টরের ভ্যালুটা আনতে পারি, কারণ 10⁻, এটা 10⁷, ওটা কাটাকাটি হয়, একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডেবল ভ্যালুতে আসবে। আচ্ছা, তো যখন একটা পার্টিকেল বা একটা বডি যখন হচ্ছে লাইটের ভেলোসিটির কাছাকাছি বা কম্পারেবল কোনো ভেলোসিটি ট্রাভেল করে, তখন তিনটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে
ওই পার্টিকেলের জন্য টাইম ডাইলেশন হয় বা সময় সম্প্রসারণ, সময় সম্প্রসারণ কি বলে, সময় প্রসারণ, আচ্ছা হয়তো কাছাকাছি, টাইম ডাইলেশন, লেংথ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন, আর ভর বৃদ্ধি বা ম্যাস ইনক্রিমেন্ট। তো এই তিনটা ফ্যাক্টর আছে, তিনটা ফ্যাক্টর তিনটারই হচ্ছে আবার ডেরিভেশন আছে ওই একই লরেন্স ট্রান্সফরমেশনের মতোই। তো যেহেতু আমরা বললাম যে সবচেয়ে কমন মানে ফ্যাক্টরটা কি রিলেটিভিটির ক্ষেত্রে, ওই √1 - v² / c², তো আমরা জাস্ট ওই ফর্মুলাটা একটু দেখি যে কোন ফর্মুলা কীভাবে কাজ করে। এখন T0 মানে হচ্ছে আমরা ইনিশিয়াল টাইম ধরে নিই বা প্রথম ফ্রেম অফ রেফারেন্সের জন্য যেটা, মানে নট মানে তো সাধারণ ইনিশিয়াল, তার মানে ফার্স্ট কন্ডিশন যেটা যখন মানে একদম শুরু হচ্ছে জিনিসটা বা যেটাকে আমরা যেটাকে স্থির ধরছি, তো ওই ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী আর কি T0, আর টিটাকে আমরা বলবো সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সের জন্য। হ্যাঁ, তো এটা জিনিসটা হচ্ছে শুধু টি এর ক্ষেত্রে না, ওই লেংথের ক্ষেত্রে L0 বলবো, L0টা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনসের জন্য আর এলটা হচ্ছে পরের ইয়ের জন্য। আচ্ছা, তো এটার ফর্মুলাটা T × 1 - v²/c²। এই ফ্যাক্টরটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। আচ্ছা, এইটাকে আমি যদি বলি মানে টাইম ডাইলেশনের বিষয়টা হচ্ছে যেই পার্টিকেলটা ট্রাভেল করে সেই পার্টিকেলটার জন্য একটু হয়ে যায়, টাইম স্প্যান যেটা সেটা বেড়ে যায়। মানে বাহির থেকে দেখে যদি 1 সেকেন্ড মনে হয় 1 সেকেন্ডে ট্রাভেল করছে, তো সেক্ষেত্রে তোমার পার্টিকেলটা যেটা ভিতরে আমার বাহিরের মানে আমরা যে স্থির অবজারভারের জন্য 1 সেকেন্ড যেটা হবে, সে ওই একই সময়টা পার হয়ে তার কাছে 5 সেকেন্ড 6 সেকেন্ড 10 সেকেন্ড এরকমও মনে হতে পারে। এটা টোটালি ডিপেন্ডেন্ট আপন দেয়ার স্পিড, মানে কতটা কম্পারেবল লাইটের স্পিডের সাথে, সেরকম আর কি। তো সেকেন্ড ফ্রেম অফ রেফারেন্সের জন্য আচ্ছা এই ফ্যাক্টরটার ভ্যালু তো সবসময় 1 থেকে কম আসবে, এটা তো আমরা মানি, তাই না? কারণ কোনো একটা পার্টিকেলের ভ্যালু প্র্যাকটিক্যালি কখনোই লাইটের ভেলোসিটির সমান হওয়া সম্ভব না। তো যেহেতু সমান হওয়া সম্ভব না, যদি সমান হতো, আচ্ছা এই ফ্যাক্টরটা থেকে মানে এই জিনিসটা আমরা মানে জেনারেলি বের করে দেখায় যে কেন একটা পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটি সমান হওয়া সম্ভব না। তো আগে আমি দুইটা লিখে নিই, মানে আমার লেংথেরটাও লিখে নিই, ম্যাসেরটাও লিখে নিই। ওয়েটি আচ্ছা, আমি যদি লেংথের কথাই বলি বা টাইমের কথা বলি, যে কোনো জিনিসটাই বলি, তো সেক্ষেত্রে ভেলোসিটিটা যদি এইটা হচ্ছে কি আমার ইনিশিয়াল লেংথ, মানে আমি স্থির ফ্রেম অফ রেফারেন্সের জন্য লেংথটা কী হবে, আর এইটা হচ্ছে ওই যে পার্টিকেলটা বা যে বডিটা মুভ করছে তার লেংথটা কী হবে, মানে আমি এখান থেকে কি দেখতে পাবো আর কি তার ইয়েটা, মানে চেঞ্জটা। তো এখন একটা জিনিস বলি যে সময় এবং লেংথ, যেটাকে আমরা বলছি যে সময় সম্প্রসারণ হচ্ছে বা প্রসারণ হচ্ছে আর লেংথ হচ্ছে ছোট হয়ে আসছে, সংকোচন হচ্ছে, এইটা কিন্তু একটা বাহিরের অবজারভারের জন্য, মানে আমি যে নিজেকে আর কি বলছি যে আমি ওই পার্টিকেলটার থেকে দূরে, আমি একটা স্থির রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করছি, যে আমি নড়ছি না অ্যান্ড ওই পার্টিকেলটা নড়ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে দেখে কি মনে হবে, আমরা ক্যালকুলেট করি এই জিনিসটা। এখন মনে করো একটা বাস এরকম মানে 2 × 10⁸ মিটার/সেকেন্ড স্পিডে যাচ্ছে, মানে ইমপ্র্যাকটিক্যাল জিনিসটা যদিও, বাট তারা ধরে নাও যে ওইটা যাচ্ছে ওভাবে। তো বাসের ভিতরের যাত্রীর কাছে কিন্তু কখনোই এই সময় প্রসারণটাও হবে না, তার বাসটাকে দেখে ছোটও মনে হবে না, কারণ যেই রেফারেন্স ফ্রেমটা যদি মুভ করতে থাকে, তাহলে সেক্ষেত্রে রেফারেন্স ফ্রেমের উপরে যে এফেক্টটা পড়ছে ওই ভেলোসিটির কারণে, সেও তো নিজেও ওই ভেলোসিটিতে যাচ্ছে। তো তার কাছে কোনো চেঞ্জেস মনে হয় না। চেঞ্জটা কার কাছে মনে হবে, আমি যে বাসের বাইরে থেকে বাসটাকে যেতে দেখছি, ওই আমি দেখবো যে হচ্ছে বাসটা মনে ছোট হয়ে যাচ্ছে আমার কাছে, অত দ্রুত গতিতে গেলে মনে হবে ছোট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাইরের অবজারভারের জন্য কি মনে হয়, এইটা হচ্ছে আর কি আমি স্থির অবস্থায় কী লেংথটা দেখছিলাম, আর এটা হচ্ছে চলমান অবস্থায় কী লেংথটা আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি বলি এই ভেলোসিটিটা কোনো কারণে সি এর সমান হয়ে গেল, তো সি এর সমান হলে কি এটা কাটাকাটি হয়ে গিয়ে কী হয়, 1 চলে আসে না? আর 1 - 1 কি 0, তো 0 × L0, তাহলে নতুন লেংথটা কত আসে, 0 চলে আসে। এটা তো প্র্যাকটিক্যালি তো সম্ভবই না কখনো। তো এই জন্যই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো এমনভাবে দাঁড় করানো হয়েছে যে এই লাইটের ভেলোসিটি যেন কখনো কোনো পার্টিকেল রিচ না করতে পারে
করতে পারে না বলেই আসলে ফর্মুলাগুলো এরকম, অ্যান্ড ভাইস মানে ইটস লাইক এ লুপ, যে দিক থেকে তুমি শুরু করে এই পয়েন্টে এসে পৌঁছাবে তুমি। আচ্ছা, তো এবার আসি ফর্মুলাটার এখানে। আর তারপরে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাস ইনক্রিমেন্ট, মানে ম্যাসটা বৃদ্ধি পাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমরা লিখি এম নট স্থির অবস্থায় ম্যাস, চলমান অবস্থায় ম্যাস। এই গেল, এটা হচ্ছে আমার এই তিনটা ফর্মুলা, সময় প্রসারণ, লেংথ কন্ট্রাকশন, দৈর্ঘ্য সংকোচন, আর ম্যাস ইনক্রিমেন্ট, ভর বৃদ্ধি। তো এগুলো হচ্ছে আমার রিলেটিভিটির যে ফর্মুলাগুলো, এগুলো দিয়ে হচ্ছে আমরা ওই যখন কোনো একটা পার্টিকেল মানে কম্পারেবল টু লাইটের ভেলোসিটিতে ট্রাভেল করা শুরু করে, তো সেক্ষেত্রে আমাদের এইসব আর কি চেঞ্জেস দেখতে বলে যে কোনটাতে কি হয়। তো এইগুলো ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথগুলো সলভ করি। তো আচ্ছা, আমরা একদম বেসিক ইয়েতে যাই, একটা সাধারণ একটা ম্যাথ করে দেখি যে আমরা মানে জিনিসগুলো কিভাবে কাজ করে আর কি। আচ্ছা, তো আমরা লেংথ কন্ট্রাকশনের একটা ম্যাথসে যাই। তো এখানে বলা হয়েছে একটি কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। তো কাল্পনিক ট্রেন, স্বাভাবিক, কারণ একটা ট্রেন তো অত ভেলোসিটিতে যাওয়া সম্ভব না। তো বলেছে যে চলমান যদি আমি ধরি এল, আর ইনিশিয়ালটা যদি ধরি, আচ্ছা ইনিশিয়ালটাকে ধরি আগে, এল ধরে নেই, তাহলে বলেছে যে চলমান 1/3 হবে স্বাভাবিকভাবেই, কারণ চলমান জিনিসের তো লেংথ কন্ট্রাক্টই করার কথা, তাই না? তো L/3 হবে এটার ভ্যালু। তা আমরা কি এই দুইটা কম্পেয়ার করার জন্য আমাদের কাছে কি ফর্মুলা আছে? এল নট দিয়ে, হ্যাঁ, এল নট √1 - v²/c²। তো বলেছে যে ভেলোসিটিটা কত হলে এই কন্ডিশনটা ফুলফিল হবে। তো আচ্ছা, একটা মনে রাখার একটা সিস্টেম বলি, যে এল ইকুয়াল টু মানে কার সাথে এই ফ্যাক্টরটা মাল্টিপ্লাইড হয়ে থাকবে আর কি। একটা জিনিস চিন্তা করতে হবে যে লেংথ কি করে, কন্ট্রাক্ট করে, মানে লেংথ ছোট হয়। আর আমরা একটা জিনিস জানি যে এই ফ্যাক্টরের ভ্যালু সবসময় লেস দেন 1 হবে, 1-এর থেকে ছোট হবে। তাহলে অবশ্যই এই ফ্যাক্টরটা যেটার সাথে মাল্টিপ্লাইড হোক, ইনিশিয়াল বা আর কি মুভিং কন্ডিশন, যেটার সাথে মাল্টিপ্লাইড হোক না কেন সেটাকে কমায় ফেলবে, ওটার যে অরিজিনাল ভ্যালু ছিল সেখান থেকে কমায় ফেলবে। তাহলে আমরা যদি বলি যে লেংথ কন্ট্রাক্ট করছে, তাহলে লেংথ কন্ট্রাক্ট করলে আমি কি করব, যা ছিল ইনিশিয়াল সেখান থেকে আমি কমাবো, তাহলে সেটার সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো জিনিসটাকে, কারণ এই ফ্যাক্টরটা তো 1-এর থেকে ছোট। তাহলে মাল্টিপ্লাই করলে অবশ্যই এল নটের থেকে ভ্যালুটা কমে আসবে, সেটার ভ্যালু হবে হচ্ছে আমার চলমান লেংথ এরিয়া। তো এখন আমরা যদি টাইমের ক্ষেত্রে বলি, টাইম কি হয়, সম্প্রসারিত হয়। তাহলে টাইমটা যদি সম্প্রসারিত হয়, তাহলে মানে টি যেটা, সেটা তো আর কি আমাদের চলমান সময়। তো এটাকে আমার ছোট করে ইনিশিয়াল টাইমে আনতে হবে, কারণ ইনিশিয়াল টাইম থেকে তো এইটা বড়, তাই না? তো এইটার সাথে আমি মাল্টিপ্লাই করব, এইটার ভ্যালুটা আসবে হচ্ছে আমার টি নটে। আর ম্যাস যেমন বৃদ্ধি পাচ্ছে, তাহলে যেটা বড় হওয়ার কথা কমন সেন্স অনুযায়ী, সেইটার সাথে এই ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করা হয়। সিম্পল মনে রাখার নিয়ম, যেটা বড় হয় সেটার সাথে মাল্টিপ্লাই করে অন্যটা